যেটা পারিস না সেটা কেন করিস? আর আমাকে কি মারতে চাস নাকি? ছোট লোকের বাচ্চা, আয় আমার সাথে কুত্তা। কলার ধরে রুমের বাইরে নিয়ে আসলো আর আমাকে দরজা থেকে ধাক্কা মারলো। হুট করে আমায় ধাক্কাটা ঠিক থাকতে পারলাম না, সোজা গিয়ে 2 তলার সিঁড়ির উপর গিয়ে পড়লাম। আর সিঁড়ি থেকে পড়তে পড়তে নিচে পড়ে গেলাম। আমার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত পড়তেছে, অনেক জায়গায় ছুলে গেছে, শরীরে অনেক ব্যথা। আবার আমার কাছে আসলো আর কালকে জানি ঠিক টাইমে চলে আসিস, আর যদি একটু দেরি হয় তাহলে তোর খবর আছে। এই নে টাকা। ছোট লোক, কাজ তো ভালো মতো করতে পারিস না, শুধু টাকাটা নিস। আমি সেখানে বসে টাকাটা তুলতে লাগলাম। আমার এখন অনেক টাকার প্রয়োজন, তাই তো টাকাগুলো তুলে নিলাম আর উঠে দাঁড়ালাম। হাঁটতে পারতেছি না, পায়ে অনেকটা ব্যথা পেয়েছি, তাও ধীরে ধীরে হাঁটতে থাকলাম আর বাড়িতে আসতে লাগলাম। আমি জানি আমার মা ছাড়া আর কেউ নাই, কিন্তু মা এখন হাসপাতালে ভর্তি আছে। আমার মায়ের বড় ধরনের একটা রোগ হয়েছে, যার জন্য মা হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি আমার মাকে অনেক ভালোবাসি, কেননা মা ছাড়া আমার আর এই দুনিয়ায় কেউ নাই। আমি আমার মায়ের জন্য সব করতে পারি, আর আমার মাকে বাঁচানোর জন্য অনেক টাকার প্রয়োজন। আর আমাকে যে মেয়েটা এত কিছু করলো সে হলো জান্নাত, বড় লোকের একমাত্র মেয়ে। তার একটা ভাই আছে, সে বিদেশে থাকে, আর জান্নাত তিনি বাড়িতে থাকেন। আমার টাকার প্রয়োজন ছিল। যখন আমার মা অসুস্থ হয় তখন আমি মাকে হাসপাতালে নিয়ে যাই। তখন ডাক্তার বলে যে আপনার মাকে অপারেশন করানো লাগবে, আর সেই অপারেশনের জন্য প্রায় 10 লাখ টাকা লাগবে। আমি তো তখন ডাক্তারের কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। আপনি ওভাবে না ভেবে টাকার ব্যবস্থা করেন, তা না হলে আপনার মা বাঁচবে না। তারপর আমি জান্নাতের বাড়িতে কাজের জন্য যাই, আর জান্নাতের বাবা আমার সকল কথা শুনে আর আমাকে বলে, আমি দিতে পারি তোমার মায়ের সকল চিকিৎসার খরচ, কিন্তু তার বদলে আমার মেয়ের একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দরকার, আর সেটা হবে তুমি। আচ্ছা আমি রাজি। কিন্তু দেখো, আমার মেয়েটা কিন্তু অনেক রাগী, তোমার সাথে কিন্তু অনেক খারাপ আচরণ করতে পারে। না না, সমস্যা নাই, আমি তাতেও রাজি। আচ্ছা ঠিক আছে। তারপর আমাকে জান্নাতের সাথে পরিচয় করে দেন, কিন্তু জান্নাত আমাকে একদম দেখতে পারে না। প্রথমে আমাকে তার সাথে নিতে চাইছিল না, কিন্তু তার বাপে অনেক করে বলায় রাজি হয় পড়ে, কিন্তু সব সময় আমার সাথে খারাপ আচরণ করে থাকে। আমি খুঁড়াতে খুঁড়াতে বাড়িতে আসলাম, এসে ফ্রেশ হলাম। ভালো মতো ফ্রেশ হওয়ার কারণ হলো মাকে দেখতে যাব, যাতে মা না বুঝে আমি কষ্টে আছি। তারপর আমি মায়ের কাছে যাই, হাসপাতালে গিয়ে মায়ের কেবিনে যাই। মা আমাকে দেখে 2 হাত বাড়িয়ে দিলেন। আমি গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। বাবা, তুই দিনে দিনে এত শুকিয়ে যাচ্ছিস কেন? কই না তো মা, আমি ঠিক আছি। তুমি আগে বলো, তুমি এখন কেমন আছো? আমি তোকে ছাড়া কেমনে ভালো থাকি? তুই আইসিস, এখন ভালো আছি। মা। মা, তারপর রাতে আমি মায়ের সাথে ছিলাম। সকালে উঠে দেখি টাইম নাই বেশি, তাই তাড়াতাড়ি হাসপাতাল থেকে চলে আসলাম বাড়িতে। এসে মিছিল হতে লাগলাম। আজকে জান্নাত ম্যাডাম তাড়াতাড়ি যেতে বলছে, আর আজকে দেরি হলো, না জানি কি করে আমার সাথে। তারপর রেডি হয়ে তাড়াতাড়ি গেলাম, 20 মিনিট লেট। গিয়ে যখন ম্যাডামের রুমে যাই তখন দেখি জান্নাত ম্যাডাম রাগে ফায়ার। আমি কাছে যেতেই, ওই ছোট লোক, তোকে না আজকে তাড়াতাড়ি আসতে বলেছিলাম, তাহলে আজকে কেন দেরি করলি? সরি, মাফ করবেন, আজ একটু দেরি হয়ে গেল। আমার কাছে অজুহাত দেখাবি না, আমি অজুহাত শুনতে চাই না। আমায় ক্ষমা করেন, আর হবে না। আর যদি হয় তাহলে তোর কপালে খারাপ আছে। আচ্ছা তাহলে চলুন এখন। চল। তারপর গিয়ে আমি গাড়ি স্টার্ট করলাম। ম্যাডাম গিয়ে বসলেন। আমরা এখন কোথায় যাইতেছি ম্যাডাম? তোকে কি আমার সেটার কৈফিয়ত দেওয়া লাগবে? আমি যেদিকে যাইতে বলবো সেদিকে যাবি। আচ্ছা ম্যাডাম। তারপর ম্যাডামের কথা মতো গেলাম, দেখি বিশাল একটা বাড়ির সামনে। ম্যাডাম গাড়ি থামাতে বললেন, আমি গাড়ি সেখানে থামালাম। তারপর ম্যাডাম নেমে ভিতরে চলে গেল। আমি গাড়ির কাছে বসে আছি। কিছুক্ষণ পর, আমার সাথে ভেতরে আয়। আচ্ছা। তারপর ম্যাডামের সাথে ভিতরে গেলাম। গিয়ে তো আমি অবাক, কি সুন্দর একটা বাসা। ভিতরে দেখতে যে এতটা সুন্দর, তাই চারিদিক দেখতে লাগলাম।
এদিক ওদিক কি দেখিস? চল আমার সাথে। আচ্ছা। তারপর দেখি কয়েকটা মেয়ে বসে আছে। সেখানে জান্নাত ম্যাডাম গেল আর গিয়ে বলল, আয় শোন, জি বলেন। ওইখান থেকে আমার জন্য কফি নিয়ে আয় যা। ওকে, নিয়ে আসতেছি। তারপর সবার জন্য কফি আনতে গেলাম। সেখানে 9 জন মেয়ে ছিল। দেখতে মাশাআল্লাহ সবাই অনেক সুন্দর। আমি কফি নিয়ে আসি আর সবাইকে দিতে থাকি। সবার লাস্টে যখন কফি আনি তখন দিতে চাই, তখন একজন মেয়ে আমাকে ল্যাং মারে। আমি ভারসাম্য ঠিক রাখতে পারি না, তাই কফি গিয়ে পড়ে জান্নাত আর রিমার উপর। তাদের ড্রেস নষ্ট হয়ে যাওয়ায় তখন আমার কাছে এসে, এই তুই এটা কি করলি? ছোট লোক, না মানে ম্যাডাম। ছোট লোক দেখে চলতে পারিস না? তোকে এখানে ডাকাটাই ভুল। তখন আমার কলার ধরে টানতে টানতে বাসার বাইরে নিয়ে আসে। এসেই সজোরে ধাক্কা মারে। আমি গিয়ে শক্ত একটা কিছুর সাথে ধাক্কা খাই, যার ফলে আমার মাথাটা ফেটে যায়। ছোট লোক কখনো ভালো কোনো জিনিস দেখতে পারে না। থাক তুই এখানে, ছোট লোক একটা। আমি সেখানে দাঁড়িয়ে থাকি। কান্না করা যাবে না, মাথায় অনেক ব্যথা করতেছে। জান্নাতের হাতের চর আর ধাক্কা মারার কারণে মাথাটা ফেটে গিয়ে রক্ত পড়তেছে। আমি মাথাটা হাত দিয়ে ধরে গাড়ির কাছে গেলাম। গিয়ে গাড়িতে বসলাম। আমার অনেক খারাপ লাগতেছে। আমি জানি না জান্নাত ম্যাডাম আমার সাথে কেন এরকম করেন। সবচেয়ে খারাপ লাগলো যখন বাসার অনেক মানুষের সামনে আমাকে কলার ধরে নিয়ে আসলো। আমি জানি না জান্নাত ম্যাডাম আমার সাথে কেন এরকম করেন। বসে আছি গাড়ির ভিতর, মাথা দিয়ে অনবরত রক্ত পড়ছে। গাড়ির ভিতর টিস্যু প্যাক ছিল, সেটা দিয়ে মাথাটা মুছে ফেলে দিলাম। 3 ঘন্টা পর জান্নাত ম্যাডাম আসলেন। আমি ম্যাডামের দিকে ভালো মতো তাকিয়ে দেখি ম্যাম অন্য একটা ড্রেস পরছে। আমাকে ল্যাং মেরে ফেলে তখন আমি যে জান্নাত আর তার একটা বান্ধবীর ওপর কফি ফেলি, তাই তারা আরেকটা ড্রেস পরছে। জান্নাত ম্যাডাম দেখতে অনেক সুন্দর, তামিল নায়িকার মতন। তাড়াতাড়ি বাড়িতে চল। আচ্ছা ম্যাডাম। তারপর গাড়ি স্টার্ট করলাম। তাড়াতাড়ি জান্নাত ম্যাডামের বাড়িতে আসলাম। তখন প্রায় দুপুর 2টা বাজে। জান্নাত ম্যাডাম গাড়ি থেকে নেমে পড়লেন। তুই গাড়িতেই থাক, আমি কিছুক্ষণ পর একটা জায়গাতে যাব। কোথায় যেন যাবি না। আচ্ছা ম্যাডাম। জান্নাত ম্যাডাম চলে গেল। আমি গাড়িতে বসে আছি। কিছুক্ষণ পর একটা কাজের জন্য আমাকে জান্নাতের বাবা ডাকলেন। জি আঙ্কেল বলেন। আমাকে স্যার বলতে না করছেন, তাই স্যার বলছি না। আমার সাথে এসো। ঠিক আছে চলেন। তারপর আঙ্কেলের সাথে গেলাম। আঙ্কেল আমাকে বললেন, এই যে একটা জিনিস, এটা তুমি বিকেলে যখন সময় পাবে তখন এই যে ঠিকানাটা আছে সেখানে পৌঁছে দিও। কেমন? আচ্ছা আঙ্কেল দেব। কেমন? আচ্ছা দিব, কিন্তু মনে করে, না হলে আমার ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে আঙ্কেল দিব। তারপর সেটা নিয়ে গাড়ির কাছে আসতে থাকি। গাড়ির কাছে এসে দেখি জান্নাত ম্যাডাম রাগী বোর্ড নিয়ে গাড়ির কাছে দাঁড়িয়ে রয়েছে। আমি কাছে যেতেই, এই কুত্তা ছোট লোক, তোকে না বলছি এখানেই থাকবি, তাহলে কোথায় গেছিলি? না মানে একটু ভিতরে গিয়েছিলাম। কুত্তা, আমার অনুভূতি ছাড়া তুই কোথাও যাবি না। সেটা কি তোর কানে যায় না, নাকি কানে নেস না? কথা কস না কেন? তোর জন্য আমার কতটা দেরি হয়ে গেল। কুত্তা একটা, এখনো দাঁড়িয়ে কেন আছোস? গাড়ি স্টার্ট দে। আচ্ছা ম্যাডাম। তারপর গাড়ি স্টার্ট দিলাম। ম্যাডাম গাড়িতে বসলেন। ম্যাডাম কই যাচ্ছি এখন? এই কুত্তা, তোকে না বলছি আমি তোকে কৈফিয়ত দিব না। না মানে মাফ করবেন। ছোট লোক একটা, যা বামে যা, তারপর সোজা গিয়ে ডানে যাবি। ওকে ম্যাডাম। তারপর ম্যাডামের কথা মতো যাইতে লাগলাম। তারপর ম্যাডাম আমাকে গাড়ি থামাতে বললেন। আমি গাড়ি থামালাম। গাড়িটা থামালাম। ম্যাডাম তখন নামলেন, আমিও নামলাম। জান্নাত নেমে ফোন দিয়ে কথা বলে আবার রেখে দিল। 2 মিনিট পর দেখি 4টা মেয়ে 2টা ছেলে আমাদের দিকে আসছে। জান্নাত তখন তাদেরকে দেখে হাসলেন। তারপর দেখি তারা আমাদের দিকেই আসছে। সবাই যখন জান্নাতের কাছে আসলো তখন জান্নাত সবার সাথে কুশল বিনিময় করলেন। আমি দাঁড়িয়ে সেগুলো দেখছি। আসলে এদের ভাবসাব দেখে বুঝে গেলাম যে এরা ফ্রেন্ড সার্কেল। তুই এখানে থাক, আমি না আসা পর্যন্ত কোথাও যাবি না, আর এখানেই থাকবি। যদি এসে না পাই তাহলে তোর কপালে খারাপ আছে। আচ্ছা ম্যাডাম। কি রে জান্নাত, ছেলেটাকে? আর ওর সাথে এমন করছিস কেন? ছেলেটার সাথে? আমার সেক্রেটারি। এরকম একটা হ্যান্ডসাম ছেলে কে তুই তোর সেক্রেটারি বানালি? কেমনে রে? ওই চুপ কর তো। চল আমরা যে কাজে আসছি সে কাজে যাই।
আর ওকে নিয়ে কি তোকে ভাবতে বলছি? চল। ওকে চল। তারপর তারা সবাই যাইতে লাগলো। জানি না তাদের কি কাজ। আমি গাড়ির কাছে দাঁড়িয়ে রয়ে তাদের যাওয়া দেখছি। কিছুক্ষণ পর মেয়েটা আমার দিকে তাকালো আর একটা সুন্দর হাসি দিল। আমি তো মেয়েটার হাসি দেখে ফিদা। মেয়েটা দেখতে ভালোই, কিন্তু জান্নাত ম্যাডামের চেয়ে সুন্দর না, কিন্তু তার হাসিটা অনেক সুন্দর। আমি সেখানে দাঁড়িয়ে রয়েছি এক ধ্যানে, তাদের দিকে তাকিয়ে আছি আর ভাবতেছি মেয়েটা কে। আর জান্নাতের কাছে আমার ব্যাপারে জানতে চাইলো, কিন্তু জান্নাত বলল না। আর আমার দিকে তাকিয়ে হাসি দিবার মানে কি, আমি এগুলো ভাবছি। অনেকক্ষণ হলো তারা গিয়েছে, এখনো আসার নাম নাই। 2 ঘন্টা হয়ে গেল, তাও আসার কোনো নাম নাই। আমি বসে আছি, ভালো লাগছে না। একা একা বসে থেকে কার ভালো লাগে। কিছুক্ষণ পর তারা আসলেন, আর একটা মেয়ে আর 2টা ছেলে। তারা তাদের সাথে নাই, 4 জন আসছে। ওই গাড়ি স্টার্ট কর। আচ্ছা ম্যাডাম, করছি। তারপর গাড়িতে উঠলেন সবাই, কিন্তু 4 জন মেয়ে হওয়ায় পিছনে 3 জন বসলেন আর একজন সামনে বসলেন। জান্নাত আর 2টা মেয়ে পিছনে আর একটা মেয়ে সামনে, যেটা আমার দিকে ঘুরে একটা হাসি দিয়েছিলেন। আমি গাড়ি চালাতে লাগলাম, পিছনে জান্নাত আর তারা কথা বলছে আর হাসছে। আমি শুধু একটু একটু শুনছি। এক্সকিউজ মি, আমি হলাম সানজিদা। তোমার নামটা জানতে পারি? আমাকে বলছেন? তোমাকে বলছি। ও, আমি রাকিব। ও, তোমাকে কিছু কথা জিজ্ঞেস করি? করেন। মানে বাদ দিয়ে তুমি করে বলাটা কেমন? আর আমি জান্নাত না যে তোমাকে মারবো। আচ্ছা ঠিক আছে। তারপর আমি গাড়ি চালাই আর সানজিদার সাথে কথা বলতে বলতে যেতে থাকি। মেয়েটা তো ভালোই, কিন্তু এসেই যে তার মুখটা দেখছি আর গাড়িতে ওঠার পর দেখতে পারি নাই। কেননা আমি গাড়ি চালাচ্ছি, তাই তার দিকে তাকাতে পারছি না। কিন্তু মেয়েটার আচার ব্যবহার, কথা বলা সব সুন্দর। জান্নাত ম্যাডাম কত রাগী আর কথায় কথায় আমাকে মারে, কিন্তু সানজিদা অত্যন্ত নরম মনের একটা মেয়ে। আমি আর সানজিদা কথা বলছি আর হাসছি, এইভাবে যেতে থাকি। কিছুক্ষণ পর দেখি জান্নাত ম্যাডাম আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে, যেটা আমি সামনে থেকে গ্লাসে দেখলাম। একবার আমার দিকে আরেকবার সানজিদার দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর গাড়ি চালাচ্ছি, হঠাৎ একটা ছেলে গাড়ির সামনে এসে পড়ে, তাই আমি তাড়াতাড়ি ব্রেক মারি। তখনই সানজিদা ভারসাম্য ঠিক রাখতে পারে না, সোজা আমার উপর এসে পড়ে। পিছনে জান্নাত আর 2 জন মেয়ে, তারাও ঠিক থাকতে পারে না, কিন্তু তারা পিছনে, তাই তখনই আবার ঠিক হয়। আবার জান্নাত ম্যাডাম আমাদের দিকে তাকিয়ে দেখেন যে সানজিদা আমার উপর পড়েছে। তখন তিনি গাড়ি থেকে নামেন। সানজিদা তখন আমার উপর থেকে সরে যায়। সরি, কিছু মনে করো না, কেমন? আমি কিছু বলতে যাব, তখন জান্নাত ম্যাডাম গাড়ির ভিতর ঢুকে আর আমার কলার ধরে নামায়। নামিয়ে ঠস 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 করে মারতে থাকে থাপ্পড়। আমি কোনো কিছু বলি না। ওই ছোট লোকের বাচ্চা, এখনই তো অ্যাক্সিডেন্ট করছিলি। গাড়ি চালানোর সময় মন কোথায় থাকে? তোর জন্য কি আমাদের মারবি নাকি? আরো অনেক গালি আর মারতে থাকে। আমার থাপ্পড় মারার কারণে আমার ঠোঁট কেটে যায়। আমার যেভাবে থাপ্পড় মারছে সেটা সবাই দেখছে। আমি মাথা নিচু করে আছি। ওই, তুই ওকে এমনি মারছিস কেন? সামনে একটা ছেলে আসাতেই তো ও ব্রেক করছে। ওই তুই চুপ থাক, যা ছোট লোক, গাড়ি চালা। আমি গিয়ে গাড়ি স্টার্ট করে চালাতে লাগলাম। তোমার সাথে কি জান্নাত এরকম ব্যবহার করে? আমি মাথাটা নাড়ালাম। আমি গ্লাসের দিকে তাকিয়ে দেখি আমার ঠোঁট থেকে রক্ত পড়ছে। হাত উঠিয়ে আবার নামিয়ে নিলাম, না হলে যদি একটু 19 থেকে 20 হয় চালাতে, তাহলে আবার ম্যাডাম যদি কিছু করে, তাই আর মুছলাম না। এভাবে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি সানজিদা একটা টিস্যু দিয়ে আমার ঠোঁটে রক্ত মুছে দিল। আমার কাছাকাছি এসে আমি গ্লাসের দিকে তাকিয়ে দেখি জান্নাত ম্যাডাম ফুলছের আগে সানজিদা আমার ঠোঁটটা মুছে দিয়ে সেটা ফেলে দিল। ধন্যবাদ আপনাকে। আমি বলছি না তুমি করে বলতে। ও সরি, তোমাকে। মনে থাকে যেন। তারপর গাড়ি চালাতে লাগলাম আর 2-1টা কথা সানজিদার সাথে বলছি। সানজিদা কত ভালো আর জান্নাত ম্যাডাম কতটা রাগী। কিছুক্ষণ পর এই গাড়ি থামা। আমি গাড়িটা থামালাম। পিছনে বসা 2 জন মেয়ে নেমে গেল। জান্নাত তাদেরকে বিদায় জানালো, সানজিদাও জানালো। সানজিদা তুই পেছনে আয়। না থাক, এখানেই থাকি। কিছুক্ষণ পর তো আমারও নেমে যেতে হবে। জান্নাত আর কিছু বলল না। আমি গাড়ি চালাতে লাগলাম। রাকিব, আমি তাহলে আসি। সামনে আমার বাসা, ভালো থেকে কেমন? আচ্ছা,
তুমিও ভালো থেকো। তারপর সামনে একটা বাসার সামনে গাড়ি থামাতে বলল, আমি থামালাম। সানজিদা নেমে গেল, জান্নাতের কাছ থেকে বিদায় নিল। যাই তাহলে, রাকিব, কেমন? টাটা, বাই। আচ্ছা বাই। তারপর একটা হাসি দিয়ে চলে গেল সানজিদা। আমি গাড়ি চালাতে লাগলাম। লুকিং গ্লাসে তাকিয়ে দেখি জান্নাত রেগে ফায়ার হয়ে আছে, না জানি আবার কি করে বসে আমার সাথে। তারপর জান্নাত ম্যাডামের বাড়িতে আসলাম, গাড়িটা ব্রেক করলাম। ও জান্নাত গাড়ি থেকে নামলো, মনে হয় গাড়ি থেকে নামছে না তো গাড়িটা ভাঙছে। নেমে, আমার রুমে তাড়াতাড়ি আয় তুই, দরকার আছে। আচ্ছা ম্যাডাম। গাড়িটা পার্ক করে আসছি। তারপর ম্যাডাম ভেতরে চলে গেলেন। আমি গাড়িটা পার্ক করে ম্যাডামের কাছে যাচ্ছি। রাকিব, রাকিব, হ্যাঁ আঙ্কেল বলেন। যেটা দিয়েছি সেটা কিন্তু দিয়ে আসবে, কেমন? আচ্ছা আঙ্কেল। তারপর আমি জান্নাত ম্যাডামের রুমের কাছে যাই। গিয়ে দেখি ম্যাডাম বিছানায় শুয়ে আছে। আমি ভিতরে গিয়ে, জি ম্যাম বলেন, কি জন্য ডাকলেন? জান্নাত ম্যাডাম উঠলেন আর আমার কাছে আসলেন। এসে ঠাস 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 করে থাপ্পড় মারলেন। এই ছোট লোক, তুই আমার রুমে আসলি, আমার কি অনুমতি নিছিলি? না মানে ম্যাডাম। কুত্তা, এরপর থেকে আমার রুমে ঢুকতে গেলে অনুমতি নিবি। আচ্ছা ম্যাডাম। যা, আমার জন্য খাবার নিয়ে আয়। আচ্ছা ম্যাডাম। তার পরপরই আমি বাইরে আসি। বুঝি না জান্নাত ম্যাডাম কেন আমার সাথে এমন করে। আমাকে দেখতেই পারে না, কি জন্য যে দেখতে পারে না বুঝি না। আমার গালটা অনেক ব্যথা করছে। প্রতিদিন যেভাবে ম্যাডামের হাতে চড় খাই, তারপর রান্নাঘরে গিয়ে বুয়াকে বলি ম্যাডামের খাবারটা দেন। বুয়া খাবারটা দেয়, আমি সেটা নিয়ে ম্যাডামের রুমের কাছে যাই। গিয়ে বলি, আসবো? আয়। তারপর ভিতরে যাই আর তাকে খাবার দেই। তারপর আমি বাইরে আসি, এসে দরজার পাশে দাঁড়িয়ে থাকি। কয়েক মিনিট পর আমাকে ডাকে। আমি যাই। ভিতরে যাওয়া মাত্র খাবারের প্লেট ভর্তি খাবার আমার দিকে ছুঁড়ে মারে। এই কুত্তা, কি রান্না করেছে যে খাবারে কোনো স্বাদ নাই? ভালো খাবার আনতে পারিস না? না মানে আমি তো রান্না করি নাই। কুত্তা, যা, আমার জন্য হোটেল থেকে খাবার নিয়ে আয়। আচ্ছা ম্যাডাম। প্লেটটা আমার দিকে ছুঁড়ে মারায় আমার বুকে লাগে। প্লেটটা নিচে পড়ে আর ভেঙে যায়। আমি যাওয়ার সময় বুয়াকে বলি যে জান্নাত ম্যাডামের রুমে গিয়ে সেগুলো পরিষ্কার করতে। তারপর আমি বাইরে গিয়ে ম্যামের জন্য খাবার নিয়ে আসি, এনে আবার সামনে দেই, সেটা খাই। তারপর আমি বাড়িতে চলে আসি। আসার সময় গাড়ি নিয়ে আসি, কেননা একটা পার্স একটা ঠিকানাতে পৌঁছে দিতে হবে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে সেই পার্সেলটা হাতে নেই আর ঠিকানাটা দেখি। তারপর সেই অনুসারে যাইতে থাকি। সেই বাসার ঠিকানায় যাই আর গাড়িটা রেখে দারোয়ানের কাছে যাই। তারপর বলি, স্যার বাড়িতে আছেন? আসছে কেন? না মানে একটা পার্সেল দিতে হবে। আচ্ছা যান ভিতরে। তারপর আমি ভিতরে গেলাম, গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিলাম। কিছুক্ষণ পর কেউ খুলল। যখন দরজা খুলে দিল তখন যাকে দেখলাম, দেখে তো অবাক আমি। কিছুক্ষণ পর কেউ দরজা খুলে দিল। আরে জনি, তুমি? তুমি এখানে কেন? এইটাই তো আমার বাসা। আসো, ভিতরে আসো। না মানে। কি না মানে করছো? আসো, ভিতরে আসো। তারপর ভিতরে গেলাম। আমি যে বাসাটায় জান্নাতের বাবার পার্সেল দিতে আসছি সেটা হলো সানজিদার বাসা। তার মানে সানজিদার বাবাকে এই পার্সেলটা দিতে হবে। বসো জনি। আমার না একটু তাড়া আছে। তোমার বাবা কোথায়? বাবা তো রুমে আছে। কেন? জান্নাত ম্যাডামের বাবা একটা পার্সেল দিতে বলেছে, তোমার বাবাকে একটু ডেকে দিবে? আচ্ছা, তুমি বসো, আমি ডাক দিতেছি। তারপর সানজিদা তার বাবাকে ডাকতে চলে গেলেন। কিছুক্ষণ পর সানজিদা আর তার বাবা আসলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, জান্নাতের বাবা এটা আপনার জন্য পাঠিয়েছে। বলেছে। তাহলে তুমি সেই জান্নাতের সেক্রেটারি? তোমার নাম কি? আঙ্কেল, আমার নাম জনি। ও আচ্ছা, বসো তাহলে। কেমন? আমি আসতেছি ভিতর থেকে। আচ্ছা। তারপর তিনি ভিতরে চলে গেলেন। জনি, বসো, আমি তোমার জন্য খাবার আনি। এই না না, খাবার আনা লাগবে না, আর এখন আমার না খিদা লাগে নাই। না, তুমি আসছো তাও আবার কিছু না খেয়ে যাবে? তা হয় কি? প্লিজ আনা লাগবে না, আবার যদি আসি তখন খাবো, কেমন? ওকে, তোমাকে কিছু প্রশ্ন করতে পারি? করো। আচ্ছা, জান্নাত কি তোমার সাথে সবসময় খারাপ ব্যবহার করে? সবসময় করে। তুমি তাহলে কেন জান্নাতের সাথে পড়ে আছো?
অন্য কোথাও চলে যাও। আমি তো যেতে পারবো না, কেননা আমার মায়ের চিকিৎসার সকল টাকা যে জান্নাতের বাবা দিয়েছে। আমি যখন জান্নাতের বাবার কাছে যাই তখন জান্নাতের বাবা টাকা দিতে রাজি, কিন্তু তার মেয়ের পাশে থাকা লাগবে। আর এও বলছে যে আমার মেয়েটি অনেক রাগী, কিন্তু এতটা রাগী ভাবছিলাম না। কথায় কথায় শুধু আমাকে মারে। ও সরি, তোমার মা এখন কেমন আছে? ভালো আছে। জনি, তুমি না এই যে কার্ডটা জান্নাতের বাবাকে দিবা, কেমন? আচ্ছা আঙ্কেল, আজ তাহলে আসি। আসি সঞ্জিদা। আচ্ছা, ভালো মতো যাবে। তারপর আমি জান্নাত ম্যাডামের বাসায় আসি। এসে সোজা আঙ্কেলের রুমে যাই। আঙ্কেলকে সে আচ্ছা, জনি তোমাকে জান্নাত ডেকেছে, যাও গিয়ে দেখো কেন ডেকেছে। আচ্ছা আঙ্কেল। তারপর আমি জান্নাতের রুমের কাছে যাই। আসবো ম্যাডাম? আমাকে দেখে কোনো কথা না বলে সোজা আমার কাছে আসলো। এই ছোট লোক, তোকে কখন ডেকেছি আর তুই এখন আসলি কোন কারণে? না মানে ম্যাডাম, একটা কাজে গিয়েছিলাম। তোকে আমার পার্সোনালিটির জন্য রাখা হয়েছে, তোকে তো আর অন্য কোনো কাজের জন্য রাখা হয়নি। আমি যখন ডাকবো তখনই যেন তোকে কাছে পাই। আর তুই গাড়ির ভেতরে সানজিদার সাথে কি কথা বলছিলি? আর যদি কখনো দেখি সানজিদার সাথে কথা বলতে, তাহলে তোর কপালে খারাপই আছে। যা, গাড়ি বাহির কর। ওকে ম্যাম, কিন্তু এখন তো রাত, কই যাবেন? ছোট লোকের বাচ্চা, তোকে কি আমার তার জন্য জবাবদিহি করতে হবে? তোকে যা বলছি তাই কর। আমি বুঝি না কথায় কথায় কেন আমাকে জান্নাত মারে। সানজিদা কত ভালো একটা মেয়ে, আর জান্নাত কি রকম। আমি গিয়ে গাড়িটা বাহির করলাম। তারপর গাড়িতে ম্যাডামের জন্য ওয়েট করতেছি। কিছুক্ষণ পর ম্যাডাম আসলেন, এসে গাড়ির ভিতরে বসলেন। আমি গাড়ি স্টার্ট করলাম। তারপর ম্যাডাম যেদিকে যাইতে বলতেছে সেদিকে গেলাম। যেখানে থামতে বললো সেখানে থামলাম। তারপর ম্যাডাম গাড়ি থেকে নামলেন, আমিও নামলাম। আয় আমার সাথে। আচ্ছা। তারপর আমি ম্যাডামের পিছন পিছন যাইতে থাকি। ভিতরে ঢুকে বুঝতে পারলাম এটা একটা ক্লাব। ভালো করে চারিদিকে তাকিয়ে দেখি কত রকমের আলো জ্বলতেছে, জোরে মিউজিক বাজছে, আর অনেক ছোট ছোট ড্রেস পরে নাচানাচি করতেছে আর হাতে নিয়ে বিয়ার খাচ্ছে। জান্নাত ম্যাডাম এখানে আসলো কেন? না, যাই দেখি। তারপর ম্যাডাম উপরে গেলেন, কিছুক্ষণ পর আসলেন একটা ছোট ড্রেস পরে। যারা এখানে ছোট ছোট ড্রেস পরে যেমন নাচানাচি করছে, জান্নাত ম্যাডাম ও তাদের মতো ছোট একটা ড্রেস পরেছে, আর যেটা পরলে শরীরের প্রায় 100 ভাগের 90 ভাগ দেখা যায়। কিছুক্ষণ পর দেখি একটা ছেলে আসলেন। জান্নাত ম্যাডাম তার কাছে গেলেন। ছেলেটা জান্নাত ম্যাডামকে দেখে জড়িয়ে ধরলো, আর ম্যাডামও। হয়তো ম্যাডামের বয়ফ্রেন্ড এটা, তা না হলে কি এভাবে জড়িয়ে ধরবে? তারপর তারা মিউজিকের সামনে যায়, গিয়ে নাচানাচি করে। আমি শুধু হা করে সেই সব দেখতেছি। ছি, কি নোংরা কাজ করতেছে। এখানে যারা আছে তারা সবাই। আবার দেখছি অনেক মেয়েকে ছেলে কোলে করে নিয়ে উপরে যাচ্ছে। জানি না উপরে তারা কি করে। 2 ঘন্টা জান্নাত আর তার বয়ফ্রেন্ড নাচানাচি করলেন। তারপর দেখি ছেলেটা জান্নাত ম্যাডামকে কোলে নিল। আমার সামনে দিয়ে জান্নাত ম্যাডামকে ওপরে নিয়ে যেতে থাকে। জান্নাত ম্যাডাম প্রায় পুরোটা মাতাল হয়ে গেছে। আমি তাদের পিছন পিছন যাইতে থাকি। ওপরে গিয়ে ছেলেটা ম্যাডামকে নিয়ে একটা রুমে গেল। ছি, জান্নাত ম্যাডাম এতটা নোংরা একটা মেয়ে যে কিনা রাতের বেলা নাচানাচি করে। তারপর আবার আমি দরজার কাছে দাঁড়ালাম, ভিতরে কি হচ্ছে জানি না। কিছুক্ষণ পর জান্নাত ম্যাডামের একটু কথা শুনতে পাই, এই তুমি আমার কাছে আসবে না। আমি তখন কি করি? যদি জান্নাত ম্যাডামের কিছু হয় তাহলে তো আমার দোষ হবে যে আমি কোথায় ছিলাম। তখন আমি একটা জানালা দেখতে পাই। জানালা দিয়ে উকি দিয়ে দেখি যে জান্নাত ম্যাডামের সাথে সেই ছেলেটা জোর করতেছে। ম্যাডাম বাধা দিতেছে, কিন্তু ছেলেটা কথা শুনছে না, আর জোর করে ম্যাডামের গায়ের কাপড় খুলতে থাকে। আমি তখন তাড়াতাড়ি দরজার কাছে যাই আর দরজায় আঘাত করি। তারপর দরজা খুলে যায়। ভিতরে গিয়ে দেখি ম্যাডামের সাথে অশ্লীল কাজ করতে যাচ্ছে ছেলেটা। আমি তখন গিয়ে ছেলেটাকে ঘরে মারতে থাকি। ছেলেটা তখন সেখান থেকে চলে যায়। ম্যাডামের দিকে তাকিয়ে দেখি ম্যাডাম সেখানে শুয়ে আছে, আর শরীরের কাপড় নাই। আমি আমার টি শার্টটা খুলে ম্যাডামকে দিলাম। ম্যাডাম নিয়ে সেটা পরলেন। তারপর সেটা পরে আমার কাছে আসলো। এসেই, ওই কুত্তা ছোট লোক, তুই আর একটু দেরি করে আসলেই তো আমার সর্বনাশ হয়ে যেত। আমি অবাক দৃষ্টিতে ম্যাডামের দিকে তাকিয়ে আছি।
ম্যাডাম তখন ঢুলতে ঢুলতে সেখানকার ওয়াশরুমে চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। কই একটু আমাকে ধন্যবাদ দিবে তা না করে উল্টো আমাকে গালি দিল। হায় রে বড় লোকের মেয়ে। কিছুক্ষণ পর তিনি বাহির হলো। ম্যাডামের দিকে তাকিয়ে দেখি আসার সময় যে ড্রেসটা পরেছিল সেটা আবার পরছে। আমি ম্যাডামের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এই, তোকে কখন থেকে বলছি চল বাড়িতে যাব, কিন্তু শুনছিস না কেন? আর আমার দিকে তাকিয়ে কি দেখছিস? না চল তাড়াতাড়ি বাসায় যাব। জি আচ্ছা চলুন তাহলে। তারপর গাড়ির কাছে গেলাম, গিয়ে গাড়ি স্টার্ট করলাম। ম্যাডাম গাড়িতে উঠলেন। আমি গাড়ি চালাইতেছি আর ভাবতেছি, হায় রে ম্যাডাম একটু ধন্যবাদ দিল না। তারপর গাড়ি চালাতে লাগলাম। বাসার কাছে গাড়িটা থামালাম। ম্যাডাম নেমে গেলেন আর আমার কাছে এসে, কালকে সকাল সকাল যেন আসিস, আমার ভার্সিটিতে যেতে হবে। আচ্ছা ম্যাডাম। তারপর গাড়িটা রাখলাম, গিয়ে শুয়ে পড়লাম। আমাকে জান্নাতের বাড়িতেই একটা ঘর দিয়েছে, আর আমি সারাদিন বাহিরে বা এখানে যেখানে থাকি। আজকে তো রাত, তাই জান্নাত ম্যাডামের বাড়িতেই থাকলাম। ভোর সকালে ঘুম থেকে উঠলাম। মাকে দেখতে যাই না, আজকে যদি বিকালে টাইম পাই তাহলে যাব। তারপর ফ্রেশ হলাম, হয়ে ম্যাডামের জন্য অপেক্ষা করতেছি। ম্যাডাম 8টার সময় আসলেন, আর এসে আমাকে দেখলো, কিছু বলল না। হায় রে বড় লোকি মেয়ে, কাল রাতে কত বড় একটা ঘটনা ঘটলো, আর তিনি এখনো স্বাভাবিক আছে। আমিও গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিলাম, তারপর গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর আমাকে থামাতে বলল। আমি গাড়ি থামালাম। দেখি একটা মেয়েকে জান্নাত গাড়িতে তুলল। ভাবসাব দেখে বুঝলাম জান্নাতের সাথে পড়ে। তারপর আবার গাড়ি চালাতে লাগলাম। তারা দুইজন পিছনে আলাপ আলোচনা করতেছে। আমি আমার মতো গাড়ি চালাতে লাগলাম। সামনে আবার থামাতে বলল, আমি থামালাম। আরেকজন মেয়ে উঠল। তারপর আমি আবার চালাতে লাগলাম। চালাতে চালাতে সামনে তাকিয়ে দেখি এটা তো সানজিদাদের বাসায় যাওয়ার রাস্তা, আর সামনে তাকিয়ে দেখি সানজিদা দাঁড়িয়ে আছে। তখন জান্নাত ম্যাডাম আমাকে গাড়ি থামাতে বলল, আমি থামালাম। তখন সানজিদা গাড়ির কাছে আসে আর জান্নাতের কাছে যায়, গিয়ে কথা বলে। আমার পাশে এসে বসে। আমি গাড়ি চালাতে লাগলাম। কেমন আছো জনি? জি ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তারপর আরো কিছু কথা হয় সানজিদার সাথে। পিছনে জান্নাত এটা দেখে আর রাগে ফায়ার হচ্ছে। আমি সানজিদার সাথে কথা আগে বলি না, সানজিদা আগে বলে, কিন্তু আমি কেমনে তার কথার উত্তর দিব না। আর জান্নাত ম্যাডাম আমাকে সানজিদার সাথে কথা বলতে না করছে। কিছুক্ষণ পর ভার্সিটিতে এসে পৌঁছালাম। পিছনে জান্নাত আর দুইজন মেয়ে নামলো। সানজিদা নামার সময় আমার হাতের উপর হাত রাখলো আর আলতো করে মুঠো করে ধরে রাখলো। থাকো কেমন? আমি গাড়িটা পার্ক করলাম। সানজিদা আমার হাত মুঠো করে রাখলো কেন বুঝতেছি না। জান্নাত ম্যাডাম আর সানজিদা সবাই ক্লাসে চলে গেল। আমি গাড়িটা রেখে দাঁড়ালাম। তখন দেখি কালকের সেই ছেলেটা জান্নাত ম্যাডামের সাথে, আর জান্নাত ম্যাডামও কিছু বলতেছে না ছেলেটাকে। আমি সেটা দেখে অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ পর জান্নাত ম্যাডাম, সানজিদা আর ওই ছেলেটা আসলো আমার কাছে। এসে, তুই কি ওকে দেখে অবাক হচ্ছিস নাকি? আমি মাথা নাড়ালাম। আসলে কালকে তোকে পরীক্ষা করলাম যে আমার যে সেক্রেটারি আর আমাকে কতটা নিরাপত্তা দিতে পারে। তাহলে থাক তুই, আর আমার ছুটি হলে যেন তোকে পাই, না পেলে খবর আছে। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। হায় রে মেয়ে, নিজের ইজ্জতের কথা চিন্তা না করে আমাকে পরীক্ষা করলো। আরে যদি বলতি তুই যে আমার সেক্রেটারি হিসেবে আমাকে কতটা নিরাপত্তা দিতে পারবি, তা না করে একটা অভিনয় করলি। যদি বলতি তুই আমার কতটা আগলে রাখতে পারবি, তখন না হয় বলতাম। কিন্তু আমি সেখানে অবাক হয়ে দাঁড়িয়ে থাকলাম। কি ব্যাপার জনি? এমন করে কি ভাবো? ও আপনি, মানে তুমি? না তেমন কিছু না। চলো না ওই দিকটায় বসি। না মানে, কি মানে মানে করতেছো? এখানে তো অনেক স্টুডেন্ট আর আমি একটা চাকর, কেমনে তোমার সাথে বসবো? ওই চুপ। তুমিও মানুষ, আমিও মানুষ। আর আমি জান্নাত না যে তোমাকে আমি কথায় কথায় আঘাত করব। চলো। আচ্ছা চলো। তারপর আমি আর সানজিদা বসলাম। আচ্ছা, তুমি লেখাপড়া করো নাই? করছি তো, এইচএসসি পাশ করছি, আর ভর্তি হইনি। কি, তুমি এতটা লেখাপড়া করছো? কিন্তু তারপর মা অসুস্থ তো, তাই আর পড়ালেখা করতে পারতেছি না। কেন? তোমার বাবা কোথায়? আমার বাবা থাকলে তো। আমার বাবা অনেক আগেই মারা গেছে, আর আমার মা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে। আমার মায়ের অনেক আশা ছিল আমাকে পড়াবে,
কিন্তু সেটা তো এখন আর সম্ভব না। কেন সম্ভব না? এই যে জান্নাত ম্যাডামের সেক্রেটারি আমি, আর জান্নাত ম্যাডাম যেই রাগী 1 মিনিট দেরি হলে আমাকে অনেক থাপ্পড় মারে, আমাকে কত অপমান করে। আর যদি লেখাপড়া করি তখন তো আরো বেশি করে করবে। তুমি জানো না তো, কালকে ম্যাডাম আমাকে সাথে নিয়ে ক্লাবে যায়, আর সেখানে ছোট ছোট নোংরা ড্রেস পরে একটা ছেলের সাথে নাচানাচি করে আর নেশা করে, অনেকক্ষণ নাচানাচি করে। তারপর ম্যাডামকে সেই ছেলেটি একটা রুমে নিয়ে যায়, আমিও তাদের সাথে যাই। কিছুক্ষণ পর ম্যাডামের আওয়াজ শুনি যে আমাকে ছেড়ে দাও। আমি তখন দরজা ভেঙে ভেতরে যাই, আর গিয়ে দেখি ম্যাডামের সাথে অশ্লীল কাজ করতে যাচ্ছে ছেলেটা। তখন আমি ছেলেটাকে ধরি, তখন ছেলেটা চলে যায়। ম্যাডামের দিকে তখন তাকাই, দেখি ম্যাডামের শরীরে কাপড় নাই। আমি তখন আমার টি শার্ট দিয়ে ঢেকে দেই। তারপর ম্যাডাম সেটা পরে, আর আজকে এসে ম্যাডাম বলতেছে সেটা অভিনয় ছিল, যে আমি তার সেক্রেটারি হিসেবে কেমন। আমি জানি জান্নাত এরকম, তুমি কিছু মনে করো না, কেমন? আরে না, কি মনে করব। পাশ ফিরে তাকিয়ে দেখি যে জান্নাত ম্যাডাম আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, আর জান্নাত ম্যাডাম আমার দিকে আসছে। আমি সেখানে মাথা নিচু করে আছি। সানজিদা কত কিছু বলতেছে, দু একটার উত্তর দিতেছি। কিছুক্ষণ পর, এই ছোট লোক, তোকে কি এখানে বসে সানজিদার সাথে কথা বলার জন্য নিয়ে আসছি? না মানে, আমার কলার ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে গেল, আর গাড়ির কাছে নিয়ে ঠাস 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 করে চড় মারতে থাকে। তোকে আরেকদিন বলছি না সানজিদার সাথে কথা বলবি না? আর আমার সেক্রেটারি হয়ে তুই আমার কথা কেন শুনিস না? কি হয়েছে জান্নাত? আর কিছু করেছে নাকি তোমার সাথে এই ছেলেটা? হুম, অনেক কিছু করছে। কি বলো, এতটা সাহস? ওর ভার্সিটিতে এসে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে? দাঁড়াও, দেখাইতেছি। তখন জান্নাত আমাকে কলার ধরেছিল, তখন সেই ছেলেটা কলারটা ছাড়িয়ে ছেলেটাকে কলার ধরলো আর আমাকে মারতে থাকে। আমাকে কয়েকটা ঘুষি মারে, যার জন্য নাক দিয়ে রক্ত বাইর হয়। জান্নাত ম্যাডাম সেখানে দাঁড়িয়ে কোনো কিছু বলে না, শুধু দেখতেছে। ওই, তুই ওকে মারলি কেন? জান্নাতের সাথে খারাপ আচরণ করেছে, তাই মারছে। কিছু না জেনে মারতে আসছিস? যা এখান থেকে। ছেলেটা চলে গেল। তুই এখানে কেন? চল। আর আমার কথা যদি না শুনিস তাহলে তোর আরো থেরাপি আছে, জান্নাত আমাকে উদ্দেশ্য করে বলল, আর সানজিদাকে সাথে নিয়ে গেল। আমার মুখে মারার ফলে আমার নাক দিয়ে রক্ত পড়তেছে। হায় রে ম্যাডাম, আপনি আমাকে কোনো অপরাধ ছাড়াই মার খিলাইলেন। সানজিদা যদি না আসতো তাহলে তো। সানজিদাকে জান্নাত ম্যাডাম নিয়ে গেলেন। হায় রে ম্যাডাম, আপনি এতটা যে অহংকারী মেয়ে। সানজিদাকে জান্নাত ম্যাডাম নিয়ে গেলেন। হায় রে ম্যাডাম, আপনি এতটা অহংকারী মেয়ে। গাড়ির ভিতরে এসে বসে আছি, মাথাটা ব্যথা করছে। মুখে মারার কারণে মুখের কয়েক জায়গায় জখম হয়ে গেছে। একটা সময় ম্যাডাম আর তার বান্ধবীরা আসলেন, সানজিদাও আসছে। গাড়ি স্টার্ট দে। ওকে ম্যাডাম। তারপর তারা গাড়িতে উঠলেন। সামনে সানজিদা বসলো। আমি গাড়ি চালাতে লাগলাম, মাথাটা হালকা নিচু করে গাড়ি চালাইতেছি, যাতে সানজিদার সাথে কথা না বলা লাগে। সানজিদা কিছু কিছু কথা বলছে আমার সাথে, কিন্তু আমি তার কোনো উত্তর দিচ্ছি না। সামনে সানজিদাদের বাড়ি, তাই সানজিদার বাসার সামনে গিয়ে ব্রেক করলাম। করে যখন হাতটা নিচে নিলাম, তখন সানজিদা আমার হাতটা আগের মতো মুঠো করে নিল। তখন আমি সানজিদার দিকে তাকাই, দেখি সানজিদা একটা হাসি দিল। হাসিটা অনেক সুন্দর, কিন্তু হাসিটা দেখে আমি যখন লুকিং গ্লাসের দিকে তাকাই, দেখি ম্যাডাম আমার দিকে আর সানজিদার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। জান্নাত, আসি, কালকে দেখা হবে। আচ্ছা যা, ওকে। জনি, আসি কেমন? কালকে দেখা হবে, বাই। ওকে বাই। ওই গাড়ি চালা তাড়াতাড়ি। আচ্ছা ম্যাডাম, চালাইতেছি। তারপর গাড়ি চালাতে লাগলাম। সামনে আবার দুজন মেয়ে নামলো। তারপর আবার চালায়ে জান্নাত ম্যাডামের বাড়িতে আসলাম। ম্যাডাম নামলো। আমার রুমে আয়, দরকার আছে তোর। আচ্ছা ম্যাডাম, আমি আসছি। গাড়িটা রেখে তারপর জান্নাত ম্যাডামের রুমে যাচ্ছি। জনি বাবাজি, আসো আমার রুমে আসো। জি আঙ্কেল। তারপর আঙ্কেলের সাথে রুমে গেলাম। আজকে যে আবার এক জায়গায় যেতে হবে তোমাকে,
আচ্ছা আঙ্কেল, যাবানি। তুমি কিছু মনে করো না তো? এই যে তোমাকে শুধু দৌড় করাই বলে। ছি আঙ্কেল, আপনি এগুলা কি বলেন? আর আমি তো আপনাদের কাজ করার জন্যই এখানে আছি। না বাবা, তোমাকে তো আমার মেয়ের জন্য রাখা হয়েছে, তাই আমি তোমাকে কাজ দেই। আঙ্কেল, আপনি আমাকে কাজ দিতে পারেন, আমি কিছু মনে করি না। এই যে বক্সটা সেই দিনকার ঠিকানায় পৌঁছে দিবে। আচ্ছা আঙ্কেল। ওকে। আর শুনো, এই নাও কিছু টাকা, তোমার মাকে দেখতে যেও। আচ্ছা আঙ্কেল। ওকে, যাও। তারপর আমি সেই বক্সটা নিয়ে ভালো একটা জায়গায় রেখে জান্নাত ম্যাডামের রুমের দিকে গেলাম। রুমের কাছে গিয়ে দেখি দরজা হালকা খোলা। আসবো ম্যাডাম? কোনো কথা নাই। আসবো ম্যাডাম? ভিতর থেকে কোনো কথা আসছে না, তাই আমি ম্যাডামের রুমে গেলাম। গিয়ে দেখি ম্যাডাম রুমে নাই। কই গেল? আমি সেখানে নিচে বসলাম, কেননা যদি আবার ম্যাডাম আমাকে তাড়াতাড়ি না পায় তাহলে তো কী যে করবে আমার সাথে। তাই ম্যাডামের রুমে বসে আছি মেঝেতে। কয়েক মিনিট পর বাথরুমের দরজা খোলার আওয়াজ পাইলাম। ম্যাডাম মনে হয় বাথরুম গিয়াছে। কিছুক্ষণ পর ম্যাডাম বাথরুম থেকে বাহির হলো। আমি ম্যাডামের দিকে যখন তাকাই তখন ম্যাডামকে দেখে বসা থেকে উঠে যাই, কেননা জান্নাত ম্যাডামের শরীরে এখন কোনো কাপড় নাই, কাপড় ছাড়াই পুরো উলঙ্গ আছে। আমি তখন দাঁড়িয়ে যাই। ম্যাডাম তখন জোরে চিৎকার দেয়। আমি তাড়াতাড়ি রুম থেকে বাহির হই। হায় আল্লাহ, এটা আমি কি দেখলাম? বাইরে এসে বসে আছি, ভাবছি আর অনেক ভয় পাচ্ছি। না জানি ম্যাডাম আমার সাথে কী রকম করে। কিছুক্ষণ পর আমি ম্যাডামের কথা শুনে ভিতরে গেলাম। যখনই ভিতরে যাই, এদিকে আয়। ছোট লোক কুত্তা, তুই কোন সাহসে আমার রুমে ঢুকছিস? না মানে ম্যাডাম। আর আমার অনুমতি না নিয়ে কেন ঢুকলি? কুত্তার বাচ্চা, তোকে যে আজ কি করতে মন চাইতেছে? তোকে তো আজ কি করব। একটা লাঠি নিয়ে ঠাস ঠাস করে মারতে থাকে আমাকে। মায়ের আঘাতের কারণে আমার চোখ দিয়া জল পড়ছে। আমি মায়ের সহ্য করতে না পেরে সরে গেলাম। প্লিজ ম্যাডাম, আর মারবেন না। তোকে ক্ষমা করব না, তুই আমার সব দেখছিস। ম্যাডাম ম্যাডাম, আর মারবেন না, আমি ক্ষমা চাচ্ছি, আমি কিছু দেখি নাই। তুই দেখোস নাই আমি বাচ্চা, তাই না? তোকে না আমার মেরে ফেলতে ইচ্ছে করছে। দাঁড়া, তোর আজকে কপালে খারাপই আছে। তোকে আজকে না, কিছুদিন পর দিব শাস্তি। যা, আমার জন্য খাবার নিয়ে আয়। আমি ধীরে ধীরে হাঁটতে লাগলাম। লাঠির মায়ের আঘাতের কারণে অনেক জায়গায় ব্যথা পাচ্ছি। তাও রান্নাঘরে গেলাম। গিয়ে বুয়ার কাছ থেকে জান্নাত ম্যাডামের জন্য খাবার চাইলাম। দিল বাহির করে আমার হাতে। আমি খাবারের প্লেটটা হাতে নিয়ে জান্নাত ম্যাডামের রুমের কাছে গিয়ে, আসবো ম্যাডাম? আয়। তারপর রুমে গেলাম। খাবারের প্লেটটা ম্যাডাম নিল। কয়েক লুমকা খাবার খেয়েই জোরে আমার দিকে খাবারের প্লেটটা আমার দিকে ছুঁড়ে মারল। আর রাগে ফুলছে ম্যাডাম। খাবারের প্লেটটা আমার বুকে এসে লাগলে প্লেটটা কাচের হওয়ায় আমার বুকে এসে লেগে ভেঙে গেল। আর কাচের টুকরা আমার বুকে লেগে কয়েক জায়গায় কেটে গেল। আর কয়েক টুকরো কাচ আমার বুকে লেগে থাকলো। ম্যাডামের দিকে তাকিয়ে দেখি ম্যাডাম হাসছে। আমি এদিকে ব্যথায় কোনো কথা বলতে পারছি না। বুক দিয়ে অনেক রক্ত পড়ছে আর কিছুটা কাচ বুকে এখনো আটকে আছে। আমি হাত দিয়ে কাচের টুকরো ধরে টান দিচ্ছি। আমার বুকের থেকে কাচের টুকরোটা বাহির করলাম। অনেক রক্ত পড়ছে আর অনেক ব্যথাও করছে। আমি সেখানে দাঁড়িয়ে আছি। ছোট লোক, একটা খাবারও ভালো হয় না কেন? তোদের কারণে আমাকে না খেয়ে থাকতে হয়। যা, গিয়ে আবার খাবার নিয়ে আয়। কি হলো, শুনছিস না কেন? যা, আমার জন্য খাবার নিয়ে আয়। আর এইসব অভিনয় বাদ দে। আমি সেখান থেকে এক পা করে হাঁটতে লাগলাম। এতটা যে কষ্ট হচ্ছে বোঝাতে পারবো না। তারপর আমি আমার পকেট থেকে রুমালটা বাহির করলাম আর বুকে বেঁধে তারপর ম্যাডামের জন্য আবার খাবার নিয়ে আসলাম। ম্যাডাম, আমি একটু মাকে দেখতে যেতাম, যদি যাইতে দিতেন এখন। কিছুক্ষণ ভাবার পর দিতে পারি, কিন্তু শর্ত আছে। জি বলেন, কিসের শর্ত? তুই আর সানজিদার সাথে কথা বলবি না। আচ্ছা ম্যাডাম। আমি যেন না দেখি। ওকে ম্যাডাম। আমার সামনে সানজিদার সাথে কথা বলতে, যদি কথা বলতে দেখি তাহলে তোর কপালে খারাপই আছে। ওকে ম্যাডাম। তারপর আমি স্যারের দেওয়া বক্সটা নিয়ে
গাড়ির কাছে আসি, এসে গাড়ি চালাতে লাগি। ম্যাডাম কেন সানজিদার সাথে কথা বলতে না করে বুঝি না। সানজিদা কত ভালো একটা মেয়ে, আর জান্নাত ম্যাডাম কতটা রাগী। ম্যাডাম, আপনি একদিন বুঝবেন যে একটা চরের আঘাতটা কেমন। কিন্তু আপনি কাজ দিয়ে ক্ষত করে বলছেন অভিনয় না করতে। হায় রে ম্যাডাম। তারপর আমি সানজিদার বাসায় আসলাম। জান্নাত ম্যাডাম সানজিদার সাথে কথা বলতে না করছে, তাই কথা বলা যাবে না। আমি ভিতরে গিয়ে কলিং বেল চাপলাম। আঙ্কেল দরজা খুলে দিল। ও, তুমি আসছো? শোনো, আমি এখন একটা কাজে বাইরে যাচ্ছি। তুমি সানজিদার কাছে যাও, ও রুমে আছে। আর একটা বাক্স আমি সানজিদার কাছে দিয়ে আসছি, সেটা নিয়ে জান্নাতের বাবাকে দিও। জি আঙ্কেল। মা সানজিদা, জি বাবা। জনি আসছে, ওকে বক্সটা দিয়ে আর জনি যেটা আনছে সেটা রেখে দিও। আমি তাহলে যাই। আচ্ছা বাবা। আচ্ছা আঙ্কেল। তারপর আঙ্কেল চলে গেল। সানজিদা তখন আমার দিকে ভালো করে তাকিয়ে থাকে। জনি, তুমি আসছো? এই, তোমার গালটায় এরকম দাগ কেন? আর তোমার বুকে রক্ত কেন? না তেমন কিছু না, তুমি এটা নাও আর সেই বক্সটা দাও, আমি আবার মাকে দেখতে যাব। আচ্ছা জিয়ানি, দেখি তোমার বুকটা। এই না না। চুপ করো। আরে না লাগবে না, তুমি বক্সটা দাও। না, আমি দিব না। আসো, ব্যান্ডেজ করব। তারপর আমি তোমাকে নিয়ে তোমার মাকে দেখতে যাব। জোর করে রুমে নিয়ে গিয়ে পেভিশন দিয়ে আমার বুকটা মুছে দিচ্ছে। আমি ব্যথার কারণে কান্না করে দিছি। আমার বুকে অনেক কামড় ও ব্যথা করছে, মুরগি কাটার মতো ছটফট করছি। সানজিদা তখন দেখে যে আমি অনেক ছটফট করছি। সানজিদা আমার অবস্থা দেখে তারপর সানজিদা আমার মুখের কাছে মুখটা নিয়ে আমার ঠোঁটে সানজিদা ঠোঁটটা রাখে, আমাকে লিপ কিস করে আর ব্যান্ডেজ করতে থাকে। ব্যান্ডেজ করার পর আমার ঠোঁট থেকে সানজিদা ঠোঁটটা সরায়। আমি তো অবাক, সানজিদা আমাকে লিপ কিস করলো। আর সানজিদা লিপ কিস করার পর আমার তেমন ব্যথা নাই। পুরোটা ব্যান্ডেজ করার পর সানজিদা আমাকে ছাড়লো। আমি অবাক হয়ে সানজিদার দিকে তাকিয়ে আছি। কি দেখো অমন করে? কি হলো, কিছু বলছো না কেন? আমি তাকিয়ে আছি, কোনো কথা বলতেছি না। আমি আমার বুকের দিকে তাকিয়ে দেখি আমার বুকে ভালো মতো ব্যান্ডেজ করেছে। আচ্ছা তাহলে বক্সটা দাও এখন, আমি যাই। আচ্ছা, তুমি এমন কেন? আমি কি তোমাকে জান্নাতের মতো অত্যাচার করি? না তো, আর তুমি তো ভালো সুইট একটা মেয়ে। জান্নাত ম্যাডামের থেকে তুমি অনেক ভালো। না মানে, আচ্ছা দাও না বক্সটা, আমি যাই। শুধু যাই যাই আর যাই। সেদিনও আসলে, তাও আবার সেদিনও তাড়াতাড়ি চলে গেলে। আজ আবার আসছো, তাও জুলুম। আচ্ছা কিছু কি বলবা তুমি আমাকে? তুমি বুঝো না আমি তোমাকে কিছু বলবো নাকি বলবো না? না বললে কেমনে বুঝবো? দূর, তুমিও না। আচ্ছা শোনো, এখন চলো, তুমি খাবে। তারপর তুমি আর আমি তোমার মাকে দেখতে যাব। এমনি দেরি হয়ে গেছে, এবার আমার সাথে সানজিদা যাবে। যদি জান্নাত ম্যাডাম দেখে যে আমি সানজিদার সাথে আছি, তাহলে তো আমাকে মেরেই ফেলবে। না মানে। কি মানে মানে করছো? নাকি দেখাবে না তোমার মাকে? আচ্ছা আচ্ছা, নিয়ে যাবানি। তাহলে আসো ভিতরে। তারপর সানজিদার সাথে ভিতরে গেলাম। 1 ঘন্টা পার হওয়ার পর বুঝেছি সানজিদা আর জান্নাত ম্যাডামের মধ্যে অনেক পার্থক্য। জান্নাত ম্যাডাম শুধু কথায় কথায় আঘাত করে, আর সানজিদা কথার ভিতরে ভালোবাসা থাকে, যেটা জান্নাত ম্যাডামের ভিতরে নাই। চলো তাহলে, আমি রেডি। আচ্ছা চলো। সানজিদার দিকে তাকিয়ে দেখি অনেক সুন্দর দেখা যাচ্ছে সানজিদাকে। কি হলো, এমন করে তাকিয়ে আছো কেন? তোমাকে না, অনেক সুন্দর দেখা যাচ্ছে। থ্যাঙ্কস। চলো। তারপর আমি আর সানজিদা বাসা থেকে বাহির হলাম, হয়ে গাড়ির কাছে গেলাম। সানজিদা আমার পাশে বসলো, আমি গাড়ি চালাতে লাগলাম। হাসপাতালের কাছে এসে গাড়িটা থামালাম। চলো সানজিদা, এসে গেছি। তারপর মায়ের কাছে যাইতে থাকি। মায়ের কেবিনে গিয়ে দেখি মা শুয়ে আছে। আমি দৌড় দিয়ে মায়ের কাছে যাই। আমি মায়ের কাছে গিয়ে মায়ের মাথায় হাত রাখি, আর মা তখন দেখি জেগে যায়। তখন আমাকে দেখতে পায়।
আমাকে দেখে মা কান্না করে দেয়। বাবা তুই এতটা শুকিয়ে গেছিস কেন? কই মা, আমি ঠিক আছি, কিন্তু তুমি এখন কেমন আছো? ও মা, তোমার সাথে পরিচয় করিয়ে দেই। ও হলো সানজিদা। সানজিদা, এ হলো আমার মা। কেমন আছেন আন্টি? ভালো আছি, তুমি কেমন আছো? জি ভালো আছি। এখন আপনার শরীরটা কেমন? তারপর সানজিদা অনেক কথা বলল মায়ের সাথে। তারপর রাত 8টায় আমি আর সানজিদা চলে আসি। মা তাহলে আসি, কালকে আসবো আবার। বাবা যা। আন্টি তাহলে আসি কেমন? আচ্ছা মা, আবার আইসো আমাকে দেখতে। আচ্ছা আন্টি, আসবো। যাই কেমন? তারপর আমি আর সানজিদা চলে আসি। তাড়াতাড়ি জান্নাত ম্যাডামের বাড়িতে যেতে হবে, না জানি আবার কি করে বসে আমার সাথে। তাই আমি সানজিদাকে নিয়ে সানজিদার বাড়িতে গেলাম। গিয়ে বাড়ির গেটের কাছে গাড়ি ব্রেক করলাম। এসে পড়েছি। এত তাড়াতাড়ি? তাহলে যাও, কেমন? কালকে দেখা হবে। কিন্তু তুমি এমন কেন? আমি আবার কেমন? এই যে, না মানে এইদিকে আসো। বলো। আমাকে জড়িয়ে ধরে চুম্মা চুম্মা দিয়ে দৌড় দিল সানজিদা। আমি ভাবছি সানজিদা আমাকে এগুলো কেন করে, আর সানজিদাকে দেখলে মনে হয় কত ভালো একটা মেয়ে, নাকি সানজিদা অন্য কিছু ভাবছে আমাকে নিয়ে। আবার আমাকে চুম্মা কেন দেয়? না, তাড়াতাড়ি যাই, আবার বক্স জান্নাত ম্যাডামের বাবাকে দিতে হবে। তারপর গাড়ি চালিয়ে জান্নাত ম্যাডামের বাড়িতে আসলাম। এসে গাড়িটা রেখে সোজা গেলাম আঙ্কেলের রুমে। আসবো আঙ্কেল? আসো জনি। এই নিন, এটা দিয়েছে। আচ্ছা, টেবিলের পরে রাখো কেমন? ওকে আঙ্কেল। এই যে, এদিকে আসো। আর তোমাকে জান্নাত দেখেছে। আচ্ছা, আমি যাচ্ছি। তারপর জান্নাত ম্যাডামের রুমের কাছে আসি। আসবো ম্যাডাম? আসেন। ম্যাডাম বলেন, কি জন্য ডাকছিলেন? ম্যাডাম তখন আমার দিকে তাকায় আর রাগে ফায়ার হচ্ছে। তখন সোজা আমার কাছে আসে আর ঠাস করে গালে চড় মারে কয়েকটা। আমি গালে হাত দিয়ে অসহায়ভাবে ম্যাডামের দিকে তাকিয়ে আছি। ম্যাডাম শুধু আমাকে মারে, কোনো কারণ ছাড়াই। ম্যাডাম তখন দেখে যে আমার ঠোঁটে কি যেন লাল কিছু লেগে আছে। তখন তার হাত দিয়ে আমার ঠোঁটে হাত দেয় আর হাত দিয়ে ঠোঁটে একটা ঘষা দেয়, দিয়ে আবার হাতটা তার কাছে নিয়ে ভালো করে দেখে যে এটা একটা লিপস্টিক। এই রে, সানজিদা যে আমাকে যাওয়ার সময় কিছু করছে সেটা তো আর আমি মুছি নাই, যার জন্য এখন আমার ঠোঁটে লেগে আছে। আর জান্নাত ম্যাডাম যদি শুনে যে আমাকে সানজিদা লিপ কিস করছে, তাহলে শেষ, আমার আর চাকরি থাকবে না। আমি এখন কি বলি? যদি উল্টাপাল্টা কিছু বলি তাহলে তো আমাকে মারবে অনেক। আগেই বলেছে আজকে যাতে সানজিদার সাথে কথা না বলি। আর যদি শুনে যে শুধু কথা না, লিপ কিস করেছে, তাহলে যে কি হবে। না মানে মানে ম্যাডাম। আয় ছোট লোক, তোর ঠোঁটে লিপস্টিক কেন? না মানে ম্যাডাম। কি মানে মানে করছিস? সত্যি করে বল, এই লিপস্টিক কোথা থেকে আসলো তোর ঠোঁটে? ঠাস করে একটা চড় মারলেন আমার গালে, আর চড় মেরে তিনি তখন আমার কাছে আসলো আর এসে আমার বুকে তার মুখটা নিল, নিয়ে আমার বুক থেকে কি যেন করলো। আয় ছোট লোক, মনে মনে কি ভাবিস? এই তুই তোর মাকে দেখতে যাবি? আমার কাছে মিথ্যা কথা বলে ছুটি নিয়ে তুই সানজিদার সাথে কেন দেখা করলি? কুত্তা, তোকে আগেই বলছিলাম সানজিদার সাথে কথা না বলতে, আর তুই? ম্যাডাম কেমনে জানলো যে আমি সানজিদার সাথে ছিলাম? আর তুই কি ভাবছিস আমি জানবো না? সানজিদা আমার ছোট থেকে ফ্রেন্ড। তুই যদি আর সানজিদার সাথে কথা বলিস তাহলে তোর খবর আছে। সানজিদা কোন পারফিউম ব্যবহার করে সেটা আমি জানি, আর সেই পারফিউমের গন্ধ তোর শরীর থেকে আসছে। এখন বল, তুই কেন সানজিদার সাথে দেখা করতে গেছিলি? তাও আবার তুই তাকে লিপ কিস করছিস? সরি ম্যাডাম, মাফ করে দেন, আর হবে না। আমাকে কলার ধরে নিয়ে গেল। কলারটা ধরার কারণে আমার বুকে জান্নাত ম্যাডামের হাতটা আমার বুকের দিকে লাগে, যার ফলে অনেক ব্যথা পাই বুকে। আমাকে টানতে টানতে রুমের বাইরে নিয়ে আসলো আর আমাকে একটা লাঠি দিয়ে মারতে থাকে। আমি মাইরগুলো সহ্য করতে পারছি না, আমাকে অনেক মারতে থাকে। তুই যদি আর সানজিদার সাথে কথা বলিস তাহলে তোর খবর আছে। আর যদি এখন আমি যে তোকে মারছি, যদি এখান থেকে সরে যাস তাহলে মনে রাখিস তোর কপালে আরো খারাপ আছে। মায়ের আঘাতে আমি আর সহ্য করতে পারলাম না, কিন্তু জান্নাত ম্যাডামের কাছ থেকে সরলাম না। মায়ের খেয়ে সেই মায়ের আর নিতে পারছিলাম না। অজ্ঞান হয়ে যাই।
জান্নাত ম্যাডামের মায়ের আঘাতে। আমাকে অনেক মারতে থাকে। মায়ের আঘাত আর সহ্য করতে পারলাম না, কিন্তু জান্নাত ম্যাডামের কাছ থেকে সরলাম না। মায়ের খেয়ে সেই মার আর নিতে পারছিলাম না। অজ্ঞান হয়ে যাই জান্নাতের মায়ের আঘাতে। তারপর আর কিছু মনে নাই। যখন আমি চোখটা খুলি তখন দেখি আমি একটা রুমে আছি। আমি এখানে কেমনে এলাম? আর ভালো করে চারিদিকে তাকিয়ে দেখি যে এই রুমটা আমারই। আমি এই রুমেতে থাকি। যখন বিছানা ছেড়ে উঠতে যাব তখন আমার শরীরে ব্যথার অনুভব করি। হাতটা নড়াতে পারছিলাম না, অনেক কষ্ট হচ্ছে। বিছানায় অমনি শুয়ে থাকলাম আর ভাবতে লাগলাম, জান্নাত ম্যাডাম কেন আমার সাথে এমন করে? জানি তো জান্নাত ম্যাডাম অনেক রাগী, কিন্তু কই তো আমার ছাড়া আর কারো উপর রাগ দেখাতে। আমি যেদিন থেকে জান্নাত ম্যাডামের সাথে আছি সেদিন থেকে শুধু আমার সাথে খারাপ ব্যবহার করে। কোন কারণে? আর সবার সাথে তো কত ভালো ব্যবহার করে। আর আজকে আমাকে মারার কারণে আমি অজ্ঞান হয়ে যাই, তাও ম্যাডাম আমাকে মারতে থাকে। খুব কষ্ট হচ্ছে আমার। মা পাশে থাকলে এখন আমাকে কত আদর করত। মায়ের বুকে আমাকে নিয়ে ঘুমাতো। আর আমার সেই মা এখন হাসপাতালে, আর আমি মায়ের থেকে দূরে। চোখের পানি অবনত পড়ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টা বাজে। অনেক রাত হয়েছে, আমার চোখে ঘুম নাই। এক শরীরের ব্যথায় আর এক জান্নাত ম্যাডামের অত্যাচার। অনেক কষ্টে রাতটা পাড়ি দিলাম। সকালে অনেক কষ্টে উঠলাম, হাঁটতে পারছি না। ফ্রেশ হলাম, তারপর খাবারটা খেয়ে গাড়ির কাছে গেলাম। গিয়ে গাড়ির পাশে দাঁড়িয়ে রইলাম। আয়নার দিকে তাকিয়ে দেখি আমি কতটা আগের থেকে পরিবর্তন হয়েছি। আগে কেমন ছিলাম আর এখন কেমন। কিছুক্ষণ পর জান্নাত ম্যাডাম আসলো। তার দিকে আমি একবার তাকালাম আর চোখটা সরিয়ে নিলাম। ম্যাডাম আমাকে গাড়ির কাছে দেখে, স্টার্ট দে। আমি গাড়ির ভিতরে উঠে স্টার্ট দিলাম, তারপর চালাতে লাগলাম। সামনে গিয়ে গাড়ি থামালাম। কি হলো, গাড়ি থামালি কেন? না মানে আপনার বান্ধবী উঠবে না? কুত্তা, তোকে কি আমি থামাতে বলছি? না মানে প্রতিদিন তো এখান থেকে উঠে, তাই। গাড়ি চালা আর সামনে সানজিদাদের বাসার সামনে গাড়ি থামাবি না। যদি থামাস তাহলে তোর কপালে খারাপই আছে। আচ্ছা ম্যাডাম। আর শোন, আজ থেকে যেন আর সানজিদার সাথে কথা বলবি না। যদি দেখি বলতে তাহলে কালকের মতন আবার না সাইজ করব। গাড়ি চালাতে লাগলাম। তারপর সানজিদাদের বাসার সামনে দিয়ে যখন যাচ্ছি তখন দেখি সানজিদা দাঁড়িয়ে আছে। আমি সানজিদাকে দেখে দাঁড়ালাম না। সানজিদা বারবার থামাতে বলছে, আমি না থামিয়ে চলে আসলাম। তারপর ম্যাডামের ভার্সিটিতে পৌঁছালাম। পৌঁছে দেখি ম্যাডামের 2 বান্ধবী সেখানে দাঁড়িয়ে আছে। ম্যাডাম তখন নেমে গেল। তুই আজকে চলে যা, আমার কিছু কাজ আছে। আচ্ছা ম্যাডাম। আমি তখন চলে আসার জন্য গাড়ি চালাতে থাকি। ভার্সিটি গেট পার হয়ে যাইতে থাকি। কিছু দূর যাওয়ার পর দেখি সামনে সানজিদা। সানজিদা গাড়িটা থামাতে বলল, হাত দিয়ে নাড়াইছে মানে থামাতে। আমি থামালাম না। যখন আমি গাড়ি না থামিয়ে চলতে থাকি তখন সানজিদা দৌড় দিয়ে গাড়ির সামনে যায়। আমি তখন গাড়িটা ব্রেক করি। সানজিদা তখন তাড়াতাড়ি আমার কাছে আসে আর গাড়িটা খুলে আমার কাছে আসে। এসে পিছনে দেখে যে কেউ নাই। জান্নাত, ওরা কোথায়? ম্যাডাম তো ক্লাসে। তাহলে তুমি কই যাচ্ছ? আর তখন গাড়ি থামালে না কেন? আমি এখন ম্যাডামের বাড়িতে যাচ্ছি। ম্যাডামের কি যেন কাজ আছে, তাই আমাকে চলে যেতে বলল। কি সত্যি? হ্যাঁ, কিছু বলল না, সোজা আমার পাশে এসে বসলো। এই তুমি ভার্সিটিতে যাও, এখানে বসলে কেন? আজ আমি যাব না, আজ তুমি আর আমি ঘুরবো। কি আবোল তাবোল বলছো? যাও, চলে যাও। তুমি শুধু আমার সাথে সব সময় খারাপ আচরণ করো। জান্নাতের রাগ কি আমার উপর দেখাও নাকি? কি বলো এইসব? তাহলে তাড়িয়ে দিচ্ছ কেন? আজ আমি আর তুমি ঘুরবো। না, আমি তো যাব না। না গেলে না কি করব জানো? এই যে দেখছো না চারিদিকে মানুষ, সবাইকে বলবো তুমি আমাকে জোর করে তুলে আনছো। কি বলো এইসব? তাহলে চলো যাই। এদিকে সানজিদার সাথে কথা বললে জান্নাত ম্যাডাম মারে, আর সানজিদা এখন উল্টা কাজ করছে। কি করি? না না, জান্নাত ম্যাডাম তো আর দেখবে না,
যে আমি সানজিদার সাথে আছি। আচ্ছা চলো, কই যাবা তাহলে এখন? চলো, আমরা এখন পার্কে যাব, কেমন? আচ্ছা চলো। তারপর সানজিদা আর আমি দুজনে পার্কে গেলাম। গিয়ে গাড়িটা রেখে পার্কের ভিতরে যেতে লাগলাম। হাঁটার সময় সানজিদা আমার হাতটা ধরলো। আমি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, পারলাম না। চলো ওইখানে বসি। চলো। তারপর সেখানে বসার জন্য গেলাম, গিয়ে বসতে লাগলাম। সানজিদা বসলো। আগে আমি বসতে যাব, তখন আমি শরীরের ব্যথা পাইলাম, বসতে পারলাম না। কি হলো, বসো। না মানে জোর করে আমার হাতটা ধরে টান দিল, তখন আমি অনেক ব্যথা পাইলাম, চোখ দিয়ে পানি পড়ে গেল। কি হয়েছে তোমার? না তেমন কিছু না। না না, কিচ্ছু তো হয়েছে। জোর করে সানজিদা আমার শার্ট তুলে দেখলো, দেখে কেঁদেই দিল। তোমার শরীরে এরকম কিসের দাগ? আরে তেমন কিছু না, বসো তো। চুপ, বলো কে করেছে? তখন আমি সানজিদাকে সব বললাম, কিন্তু সানজিদার জন্য যে করছে সেটা বললাম না। সানজিদা তখন বসলো আর আমাকে ধীরে ধীরে বসালো। বসিয়ে, তুমি নিচে না, আমার টোনায় বসো, আর আমি তোমাকে দেখছি যে পিঠে কেমন ক্ষত হয়েছে। তারপর আমি তার টোনায় বসলাম। সানজিদা তখন আমাকে তার বুকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি জানি কালকে আমার জন্য তোমাকে জান্নাত মারছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা চাইছো কেন? আর জান্নাত ম্যাডাম আগে থেকেই আমাকে দেখতে পারে না, এতে তোমার কোনো দোষ নাই। আচ্ছা তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকো, কেমন? এই না। চুপ, যা বলছি তাই করো। আমি ছাড়াতে চাইলাম, কিন্তু আমাকে ছাড়লো না। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আর আমার পিঠে যতগুলো ক্ষত রয়েছে সেগুলোতে মলম লাগাই দিল। তারপর আমাকে ছাড়লো। এখন কেমন লাগছে? ভালো। আচ্ছা জনি, তুমি এত মার খেয়েও কেন জান্নাতদের বাড়িতে পড়ে আছো? আমার মা যদি ভালো থাকতো তাহলে আমি জান্নাত ম্যাডামের ওখানে থাকতাম না। আমার মা সুস্থ হলেই আর থাকবো না সেখানে। ও সত্যি? সত্যি। আচ্ছা জনি, আমাকে তোমার কেমন লাগে? এটা আবার কেমন প্রশ্ন? তুমি অনেক ভালো একটা মেয়ে, আর তোমাকে সবাই ভালোবাসবে। দূর, সবাই কেন ভালোবাসবে? তুমি ভালোবাসবে না? আমিও তো। তুমি ভালো একটা মেয়ে, দেখো তুমি ভালো একটা ছেলে পাবে। তাই? আচ্ছা, আমি একটা কথা বলি তোমাকে। বলো, কি বলবা? দেখো, আমি যেটা বলবো সেটার উত্তর কিন্তু এখনই দিতে হবে। ওকে, দিব, বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি জনি। তোমাকে যেদিন প্রথম দেখি সেদিন থেকেই ভালোবেসে ফেলি। কি বলছো এইসব? আমি তো তোমার যোগ্য না। চুপ, এই যোগ্যটুকু তুলবে না। এখন বলো, তুমি আমাকে ভালোবাসো কি না? মানে হলো? ওই চুপ, যা বলবা ভালো মতো বলো। আর জানি উত্তরটা হ্যাঁ হয়। যদি না হয় না, তাহলে আমি কি করব জানি না, কিন্তু দেখো তুমি ভুল করছো। আমার মতো ছেলের সাথে ঘোরা যায়, কিন্তু প্রেম করা যায় না। না না, আমি তোমাকেই চাই। এখন তুমি উত্তর বলো। আচ্ছা, আমাকে কয়েক মিনিট ভাবতে দাও। ওকে, কিন্তু 2 মিনিট। আচ্ছা, 2 মিনিট পর। কই, এখন বলো। তুমি যেটা চাচ্ছ সেটা সম্ভব না, আর আমি সাধারণ একটা ছেলে, তুমি বড় ঘরের মেয়ে, তোমার সাথে আমার যাবে না। তুমি আমার থেকে 1000 শত গুণে ভালো ছেলে পাবে। আমি তো তোমার মতো একটা মন পাবো না। কি সমস্যা আমাকে ভালোবাসতে তোমার? আমি আজকে গিয়ে ভাববো আর কালকে উত্তর দিব, কেমন? ওকে। তারপর দুজনে বসে আছি, কারো মুখে কোনো কথা নাই। সানজিদা আমাকে যে ভালোবাসে এটা আমি আগে থেকেই বুঝছিলাম। সানজিদার ব্যবহার দেখে এখন কি করা যায়? জান্নাত ম্যাডাম সানজিদার সাথে কথা বলতে মানা করছে, আর এদিকে সানজিদা আমাকে ভালোবাসে। আমি কার্ডটা ফেলে কার্ডটা রাখবো, কিছুই ভাবতে পারছি না। চলো আমরা ওই দিকটাই যাই। চলো। তারপর ভালোই ঘুরলাম। আজকে তাহলে যাই, কেমন? চলো। তারপর আমি আর সানজিদা গাড়ির কাছে আসলাম। এসে গাড়িতে উঠে চালাতে লাগলাম। সানজিদাদের বাসার সামনে থামালাম। জনি, আমি যাই, কেমন? কিন্তু কালকে উত্তরটা যেন হ্যাঁ হয়। আমি মাথাটা নাড়িয়ে জান্নাত ম্যাডামের বাড়িতে চলে আসলাম। এসে দেখি ম্যাডাম বাড়িতে। আল্লাহ, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। জান্নাত ম্যাডাম দেখি আজকে তাড়াতাড়ি বাসায় চলে আসছে। আমি গিয়ে ম্যাডামের কাছে গেলাম। তুই কই ছিলি এতক্ষণ? না মানে ওই তো একটা পার্কে গেছিলাম।
কেন গেছিলি তুই সেখানে? এমনি ম্যাডাম। এমনি এমনি কি কেউ পার্কে যায়? আমি তোকে বাড়িতে আসতে বলছিলাম আর তুই পার্কে গেলি কোন কারণে? না মানে ভুল হয়েছে আমার, মাফ করবেন। তোর ভুল, যা ছোট লোক কোথাকার। তারপরের দিন আমি আর সানজিদা বসে আছি ক্যাম্পাসের কিছুটা দূরে। জনি, এখন বলো কালকের উত্তরটা। না মানে চুপ, মানে টানে না করে বলো। আমিও না তোমাকে ভালোবাসি, সত্যি বলেই আমাকে জড়িয়ে ধরলো আর কপালে একটা চুমু দিল। আমি তোমার মতো সরল মনে একটা ছেলে খুঁজছি, এখন পেয়েও গেছি। বলেই তখন আবার জড়িয়ে ধরলো, আমিও শক্ত করে ধরলাম। কিছুক্ষণ পর সানজিদা আমাকে ছাড়লো। তখন দুজনে বসে গল্প করছি, তখন সামনে তাকিয়ে দেখি যে জান্নাত ম্যাডাম আমার আর সানজিদার সামনে দাঁড়িয়ে আছে। অনেক রাগী একটা মুড নিয়ে জান্নাত ম্যাডাম তখন খালি রাখছে। আমি ম্যাডামের চেহারাটা দেখে বুঝেছি আল্লাহ জানেন এখন কি থেকে কি করে আমার সাথে ম্যাডাম। আমি অসহায়ভাবে বসে আছি, সানজিদা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ম্যাডামের রাগ ক্রমাগত বাড়তেছে। সানজিদা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে, আমি মাথা নিচু করে আছি। তোকে কি এখানে প্রেম করার জন্য আনা হয়েছে? কিছু বলতেছিস না কেন? ওই কিছু বলবে না, তুই যা তো এখান থেকে। আমার আর জনির এখন অনেক কথা বাকি আছে। আমি কি তোকে বলছি চুপ থাক? তুই এখনই গাড়ির কাছে আয়। না, জনি যাবে না, তুই ক্লাসে যা। তুই কথা বলবি না। আর আমি যদি এখন তোকে গাড়ির কাছে না যেতে দেখি তাহলে পরে কিন্তু খারাপই হবে তোর সাথে। না, জনি যাবে না এখন, বরং তুই চলে যা। তুই কথা বলছিস কেন? আর যাবি না তাই না? দাঁড়া। আমার কাছে জান্নাত ম্যাডাম এসে আমার হাত ধরে টানতে থাকে। সানজিদা ছাড় বলছি জনিকে। না, আমি ছাড়বো না। জান্নাত তখন হ্যাঁচকা টান দেয় আমাকে, সানজিদা ধরে রাখতে পারে না। জান্নাত তখন আমাকে ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে যায়। গাড়ির কাছে গিয়ে জান্নাত ম্যাডাম গাড়িতে ওঠে। ম্যাডাম নিজে গাড়ি চালাচ্ছে আর আমাকে তার পাশে রেখেছে। রাগের চোটে জান্নাত ম্যাডামের পুরো মুখে লাল বর্ণ ধারণ করেছে। সানজিদা সেখানে দাঁড়িয়ে দেখে যে আমাকে জান্নাত নিয়ে যাইছে। জান্নাত ম্যাডামের রাগ ক্রমাগত বাড়ছে। আমি মাথাটা নিচু করে আছি, বাসায় গেলে যে কি হবে আমার সাথে সেগুলো ভাবছি। তারপর জান্নাত ম্যাডাম বাড়িতে আসলো, গাড়িটা থামিয়ে আমাকে ধরে নামিয়ে টানতে টানতে উপরে নিয়ে গেল। আমি ম্যাডামের দিকে চেয়ে দেখি ম্যাডাম যেভাবে আজকে রেগে গেছে যদি আমার সাথে কিছু করে বসে। উপরে নিয়ে আমাকে ছেড়ে দিল আর ছেড়ে দিয়ে তোকে না বারণ করেছিলাম সানজিদার সাথে কথা না বলতে? তাহলে কেন তুই ওর সাথে কথা বললি আর সোজা ভালোবেসে ফেললি? আমি তোকে বারণ করেছিলাম যে তুই যেন সানজিদার সাথে কথা না বলিস, কিন্তু তুই। সানজিদা আমাকে ভালোবাসে। রাখ তোর ভালোবাসা। তোকে আমার সেক্রেটারি হিসেবে রাখা হয়েছে, সানজিদার সেক্রেটারি হিসেবে রাখা হয়নি, আর কারোর সাথে প্রেম করতে রাখা হয়নি। তুই আমার কথা কেন শুনিস না? আমি সানজিদার সাথে কথা বললে আপনি কেন রেগে যান? কারণ তুই আমার সেক্রেটারি আর তুই সানজিদার সেক্রেটারি না। আমি সানজিদাকে ভালোবাসি আর সানজিদা আমাকে, এতে আপনার সমস্যা কোথায়? তুই আমার সাথে রাগে গলায় কথা বলিস। তোকে আগেই বলছি যে সানজিদার সাথে কথা বলবি না, কিন্তু তুই তাও সানজিদার সাথে কথা বলিস আর বলছিস ভালোবাসিস। আমি যতদিন আসি ততদিন মনে রাখিস সানজিদার সাথে তুই কথা বলতে পারবি না। আপনি বাধা কেন দিবেন? তুই আমার মুখের উপর কথা বলিস, তোকে আমি আজ দেখ কি করি। থাক এখানে তুই। এটা কি দেখছিস? এটা কি দেখছিস? তুই যদি এখন থেকে আমার কথা না শুনিস আর তুই যদি সানজিদার সাথে কোনোদিন কথা বলিস তাহলে তোর অনেক বড় একটা ক্ষতি করব। আর সেটা কি জানিস? কথা বলিস না কেন? আর আমার হাতে যেটা আছে সেটা ছাড়া তোর মাকে বাঁচানো যাবে না। আর এটা এখন আমার কাছে। যদি তুই আমার কথার অবাধ্য হোস তাহলে মনে রাখিস তুই তোর নিজের ভুলের কারণে তোর মাকে হারাবি। না ম্যাডাম, দয়া করে এই কাজটা করবেন না। আমার যে মা ছাড়া কেউ নাই, আর আমি আমার মাকে হারাতে চাই না। এখন থেকে আপনি যা বলবেন আমি তাই শুনবো, আপনার কোনো কথার অবাধ্য হব না। এই যে আমি আপনার পা ধরে বলছি। কুত্তা ছোট লোক, তুই আমার পা ধরলি কেন? আমাকে যত খুশি মারেন, তাও যেন আমার মায়ের কোনো ক্ষতি না হয়। এখন থেকে যদি আমার একটা কথার অবাধ্য হোস না তাহলে তো বুঝছিস কি হবে। আর শোন, আজ থেকে আর সানজিদার সাথে কথা বলবি না, আর সানজিদাকে যে ভালোবাসিস ভুলে যাবি। আর আমি যেন কখনো না দেখি যে তুই সানজিদার সাথে কথা বলছিস।
আর আমার কথার যদি অবাধ্য হোস না। আমি মাথাটা নাড়ালাম। ম্যাডাম চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। ফ্লোরে বসে কান্না করতে লাগলাম। জান্নাত ম্যাডাম কেন আমার সাথে এমন করে? জান্নাত ম্যাডাম কোন কারণে আমার সাথে এমন করে? 1 মাস পর, এই 1 মাসে জান্নাত ম্যাডাম আমাকে অনেক কষ্ট দিয়েছে। আজ আবার জান্নাত ম্যাডামের জন্মদিন। বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে। এদিকে শুনে যা, তোর সাথে কথা আছে। জি ম্যাডাম বলুন। ধীরে ধীরে ম্যাডামের কাছে গেলাম। ভয় করছে অনেক। আমি যখনই ম্যাডামের কাছে যাই, ম্যাডাম তখনই আমাকে কোনো না কোনো কিছু নিয়ে মারে। জানি না কি জন্য এমন করে। ম্যাডাম আমাকে মারছে যে কারণে শরীরের এখন অনেক জায়গায় হাতটা পর্যন্ত দিতে পারি না, ব্যথা পাই। ধীরে ধীরে ম্যাডামের কাছে গেলাম। শোন, আজকে আমার সকল বান্ধবী আসবে, আর তোকে যেন আমার পাশেই থাকতে হবে। আর মনে রাখিস, সানজিদা আসবে। যদি সানজিদার সাথে কথা বলিস না, তাহলে খারাপই হবে তোর সাথে। আমি মাথা নাড়ালাম। ম্যাডাম চলে গেল। আমি বুঝি না ম্যাডাম কেন আমার সাথে এমন করে। আর সানজিদা কি ম্যাডামের কোনো ক্ষতি করছে নাকি? আমি কোনো ম্যাডামের ক্ষতি করছি? আমাকে কেন সানজিদার সাথে কথা বলতে দেয় না? অনুষ্ঠানের সময় আমি ম্যাডামের কাছাকাছি আছি, সানজিদা আসতে দেখলাম। আমার দিকে সানজিদা তাকিয়ে আছে। সব সময় আমার দিকে তাকিয়ে থাকে। কয়েকবার চোখাচোখি হয়েছে। আমি তার থেকে চোখটা সরিয়ে নিয়েছি। ম্যাডামও আমার দিকে খেয়াল করে। আমি কি করি? ম্যাডামের অনেক বান্ধবী আসছে, তাদের সাথে আছেন। আমি ম্যাডামের কাছেই আছি। যখন ম্যাডাম কেক কাটবেন তখন সবাইকে নিয়ে ম্যাডাম চলে গেল, কিন্তু আমি গেলাম না। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। আমি গিয়ে সেখানে কি করব? ম্যাডাম চলে গেল কেক কাটতে। দেখি সানজিদাও যায়নি। এই 1 মাসে একটা কথাও বলি নাই সানজিদার সাথে। সানজিদা তখন আমার কাছে আসলো আর আমার হাতটা ধরে টান দিয়ে একটা রুমে নিয়ে গেল। ওই, তুই আমার সাথে কথা বলিস না কেন? আমাকে মাফ করে দাও আর আমাকে ভুলে যাও। সেটা সম্ভব না। আমি যে তোমাকে অনেক ভালোবাসি। দেখো, তুমি আমাকে ভুলে যাও। আমি তোমাকে ভুলে যাব না। তুমি কেন আমার সাথে কথা বলো না? আমি জানি জান্নাতের জন্য কথা বলো না। হুম। আমি কিন্তু মরে যাব তোমাকে না পেলে। দূর, কি যে বলো না। আমি সানজিদাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সানজিদা আমাকে। সবাই সেখানে জান্নাত যে কেক কাটতেছে সেখানে আছে। হুম। সানজিদা তখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আর ধীরে ধীরে সানজিদা আমার কাছে আসতে থাকে। তারপর সানজিদার ঠোঁট আমার ঠোঁটের উপর রাখে। 2 মিনিট পর ছাড়ে, আবার ছেড়ে দিয়ে 1 মাস আমার সাথে কথা বলো নাই, আজ তার শোধ তুলব, এই বলে আবার আমাকে চুমু খেতে থাকে ঠোঁটে। সানজিদা আমাকে শক্ত করে ধরে, আমার ঠোঁটটা চুষতে থাকে। তখন আমাকে কেউ পিছন থেকে কলারটা ধরে জোরে টান দেয়। সানজিদার কাছ থেকে আমি সরে গেলাম। কেউ জোরে টান মারার কারণে আমি তখন পিছনে তাকিয়ে দেখি জান্নাত ম্যাডাম দাঁড়িয়ে আছে, রাগে কটমট করছে। তাহলে কি ম্যাডাম টান দিছে? ম্যাডাম তখন আমার কাছে আসলো আর আমার কলারটা ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকলো। জান্নাত, জনিকে ছেড়ে দে। তুই কোনো কথা বলবি না। দেখ আজ জনিকে কি করি, বাসাভর্তি সবার সামনে, সকল মেহমানের সামনে। আমাকে টানতে টানতে বাসাভর্তি মেহমানদের কাছে নিয়ে যেতে থাকে। সানজিদা জান্নাতের পিছনে আসছে। জান্নাত, প্লিজ জনিকে ছেড়ে দে। তোর কথাতেই আমি কেন ছাড়বো? আর আমি সেখানে জনিকে যা করব, যদি তুই তখন বাধা দিস না, তাহলে ওর আরো বেশি অবস্থা খারাপ করব। না জান্নাত, প্লিজ এটা করিস না। তুই শর্ত। আমাকে টেনে নিয়ে যেতে থাকে। যখন আমাকে নিয়ে সবার সামনে যায়, তখন সবাই আমার দিকে তাকিয়ে থাকে।